বরফে জমে গেছে পুরো পৃথিবী। রাস্তাঘাট, ঘরবাড়ি কিংবা বাইরে যারাই ছিল তারা জমে পাথর হয়ে গেছে। তবে এখনো বেঁচে আছে কয়েক হাজার মানুষ, আর তারা আটকে আছে একটা চলন্ত ট্রেনে। টানা 17 বছর ধরে চলছে এই বিশেষ ট্রেন, কেননা একবার থামলেই সবাই মারা পড়ে যাবে। তবে এই ট্রেনে বেঁচে থাকার মানে সবার জন্য এক নয়। কেউ প্রতিদিন সকালে উঠে ভালো খাবার খায়, আবার কেউ এতগুলো বছর ধরে কেবলমাত্র একটা কালো প্রোটিন বার খেয়ে টিকে আছে। কিন্তু একদিন ট্রেনে এমন এক বিপর্যয় নেমে যায় যা পুরো পৃথিবীকেই ওলটপালট করে দেয়। সেদিন ঠিক কি ঘটেছিল তা জানতে যেতে হবে আজ থেকে 17 বছর আগে। এই সময়টায় পৃথিবীর তাপমাত্রা হঠাৎ করে বিপজ্জনক মাত্রায় বাড়তে শুরু করে, যার ফলে কয়েকজন বিজ্ঞানী মিলে পরিস্থিতি সামাল দিতে একটা বিশেষ এক্সপেরিমেন্ট চালায়। সেই এক্সপেরিমেন্টের নাম ছিল CW7, যেটা মূলত ছিল বায়ুমণ্ডলে একটা বিশেষ রাসায়নিক ছাড়িয়ে দিয়ে পুরো পৃথিবীটাকে ঠান্ডা করার চেষ্টা। কিন্তু সেই এক্সপেরিমেন্টে এমন একটা ভুল হয়ে যায় যে পুরো পৃথিবীর তাপমাত্রা কমার বদলে তা মাইনাসে চলে যায়। ফলে দেখতে দেখতে পুরো পৃথিবীটাই মানুষ রাস্তায়, ঘরে যেখানেই ছিল সেখানেই জমে মরতে শুরু করে। তখন পুরো মানব সভ্যতা ভেঙে পড়লে বেঁচে যায় মাত্র কয়েকজন মানুষ, যাদের আশ্রয় দেওয়া হয় উইলফোর্ড ইন্ডাস্ট্রির এক বিশেষ ট্রেনে। এই ট্রেনটা সাধারণ কোনো বাহন নয়, কেননা এর ভিতরে আছে স্কুল, হসপিটাল, গাছপালা, খাবার থেকে শুরু করে সবকিছু। মোট কথা এই ট্রেনের ভিতরে আছে এক ছোট্ট পৃথিবী। ট্রেনটা পুরো পৃথিবী ঘুরতে থাকে একটানা, কারণ এটা একবার থামলেই ইঞ্জিন জমে বন্ধ হয়ে যাবে, আর ইঞ্জিন জমে যাওয়া মানে সবাই বরফ হয়ে মরবে। তাই তো এত বছর ধরে চলা এই ট্রেনটা 1 সেকেন্ডের জন্য থামেনি। কিন্তু এই ট্রেনের ভিতরেও আমাদের সমাজের মতন একটা ব্যবস্থা চলছে। সামনের বগিগুলো ধনীদের জন্য, সেখানে বিলাসিতার কোনো কমতি নেই। আর পিছনের বগিগুলোতে থাকে গরিব মানুষরা, যাদের অবস্থা দেখলে তোমার গা শিউরে উঠবে। 3 বেলা তারা ঠিকমতো খেতেও পায় না, না আছে কোনো বিশেষ সুযোগ সুবিধা। আর সামনের বগিতে যাওয়া তো প্রশ্নই ওঠে না, কেননা এক বিশেষ কড়া নিরাপত্তায় সেটা নিশ্চিত করে রাখে। এই গরিব মানুষগুলোকে বেঁচে থাকার জন্য দেওয়া হয় একটাই জিনিস, কালো রঙের একটা প্রোটিন বার, যেটা বছরের পর বছর তাদের একমাত্র খাবার। নিয়মিতভাবে এই গরিবদের বগিতে 2 জন করে গার্ড আসে, তারা মানুষ গনে আর একটা করে প্রোটিন বার ধরিয়ে দিয়ে চলে যায়। তবে গার্ডরা চলে যেতে কার্টিস ও এডগান নামের 2 জন ব্যক্তি পাগলের মতন সবার বারগুলোকে চেক করতে থাকে। আসলে প্রতিদিন কোনো না কোনো একটা বারের ভিতরে একটা ছোট্ট ক্যাপসুল লুকানো থাকে, আর সেই ক্যাপসুলের ভিতরে থাকে একটা গোপন মেসেজ। কে এই মেসেজ পাঠাচ্ছে কিংবা কেনই বা পাঠাচ্ছে সেটা তারা জানে না। তবে প্রত্যেকটা মেসেজ একটু একটু করে কোনো নতুন তথ্য আসে, যেটা তাদের বেঁচে থাকার আশাটা জিয়ে রাখে। ঠিক সেভাবে আজকের ক্যাপসুলটা পাওয়া যায় তানিয়া নামের এই মেয়েটির বাচ্চা টিমের কাছে। এই ক্যাপসুলের ভিতরে আজকে পাওয়া যায় 3টা অক্ষর। এটা দেখে কার্টিস সাথে সাথে ছুটে যায় গিলিয়ামের কাছে। গিলিয়াম হলো এই গরিব বগির আনুষ্ঠানিক নেতা, যার একটা হাত নেই। আর সেই হাত না থাকার পিছনে এমন একটা ইতিহাস আছে যেটা পরে জানলে তোমার কষ্টে বুকটা ভেঙে যাবে। যাই হোক, গিলিয়াম আর কার্টিস মিলে বুঝতে পারে যে এই NAM আসলে একটা নামের প্রথম 3টা অক্ষর, যার পুরো অর্থ হয় নামগুন মিনসুন। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? এই মিনসুন কিন্তু সে লোক না, সে হলো এই পুরো ট্রেনের সিকিউরিটি সিস্টেমের মূল ডিজাইনার। মানে ট্রেনের প্রত্যেকটা দরজা আর নিরাপত্তা ব্যবস্থা সে নিজেই তৈরি করেছে। কিন্তু এখন সে নিজেই আটকে আছে ট্রেনের জেলে। এবার কার্টিস তখনই বুঝতে পারে যে এই মিনসুনই এতদিন ধরে তাদের মেসেজ পাঠাচ্ছে আর তাদের হয়তো সাহায্য করতে চাইছে। ঠিক তখনই কার্টিস একটা মাস্টার প্ল্যান করে। সে দেখতে পায় প্রতিদিন গার্ডরা যখন ভালো খাবার দিতে আসে তখন ট্রেনের দরজা ঠিক 4 সেকেন্ডের জন্য খুলে যায়। তাই এখন তাকে এই 4 সেকেন্ডের ফাঁকটাই কাজে লাগাতে হবে, কেননা মিনসুনকে জেল থেকে বের করতে পারলে সে সোজা তাদের ইঞ্জিন রুম পর্যন্ত পৌঁছাতে পারবে। আর ইঞ্জিন রুমে যাওয়ার উদ্দেশ্য একটাই, উইলফোর্ড নামের এই ট্রেনের মালিককে শেষ করা, কেননা তার আদেশে গরিব মানুষগুলোর উপরে এই অমানবিক নির্যাতন চলছে। কার্টিসের এই প্ল্যানের জন্য একটা বিশেষ হাতিয়ারও তৈরি করে ফেলে। সে নেয় একটা মোটা লোহার রড, যেটা দরজার গ্যাপে আটকে দিলে অটোমেটিক দরজাগুলো সেটাকে আর ভাঙতে পারবে না। এভাবেই সেই প্ল্যান অনুসারে তারা আগাতে থাকে। কিন্তু বিদ্রোহ শুরু হওয়ার আগেই এমন একটা ঘটনা ঘটে যা পুরো বগির মানুষের মনে আগুন জ্বালিয়ে দেয়। একদিন কিছু গার্ড এসে পিছনের বগির ছোট্ট বাচ্চাগুলোকে গুনতে শুরু করে, ঠিক যেমন গরুর খামারে গরুদের গণনা করা হয়। এভাবেই গোনা শেষ হলে তারা জোর করে বাচ্চাগুলোকে তুলে নিয়ে যায়।
এখানে তানিয়ার ছেলে টিম আর অ্যান্ড্রুর ছেলে অ্যান্ডিকে একজন মহিলা কর্মকর্তা সরাসরি টেনে নিয়ে যেতে থাকে। চোখের সামনে নিজের সন্তানকে ছিনিয়ে নিতে দেখে তানিয়া চিৎকার করে কাঁদতে থাকে। তানিয়া তাদের পায়ে পড়ে আকুতি জানায় তাদের বাচ্চাকে ছেড়ে দিতে, কিন্তু সেই মহিলা নির্দয়ভাবে তাদের নিয়ে যেতে থাকে। তবে সেই মুহূর্তে অ্যান্ড্রুর ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে রাগের মাথায় ওই মহিলার দিকে একটা জুতো ছুঁড়ে মারে, যেটা সরাসরি গিয়ে লাগে মহিলাটার মাথায়। এই দৃশ্যে পুরো বগি সাথে সাথে স্তব্ধ হয়ে যায়। কেউ কিছু বলতেও পারছে না, কারণ এই ট্রেনের বিরুদ্ধে কথা বলা মানে সাক্ষাৎ মৃত্যুকে আলিঙ্গন করা। তবে ততক্ষণে ট্রেনের কর্তৃপক্ষরা এসে অ্যান্ড্রুকে ধরে ফেলে। এরপর তাকে এমন এক শাস্তি দেওয়া হয় যেটা বর্ণনা করতে গেলেও গা ঠান্ডা হয়ে আসে। অ্যান্ড্রু যে হাত দিয়ে জুতো ছুঁড়েছিল সেই হাতটা এবার ট্রেনের দেওয়ালের একটা ছোট্ট গর্ত দিয়ে বাইরে বের করে দেওয়া হয়। বাইরে তখন তীব্র মাইনাস তাপমাত্রা, যার ফলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার হাতটা পাথরের মতো জমে যায়। এই ভয়ানক শাস্তির কষ্ট সহ্য করতে না পেরে অ্যান্ড্রু গগনবিদারী চিৎকার করে ওঠে। তবে তার জন্য এই শাস্তি শেষ নয়। এরপর তারা এক বিশাল হাতুড়ি নিয়ে এসে ওই হাতের উপরে একটা জোরালো ভাবে আঘাত করে, যার ফলে মুহূর্তেই তাজা হাতটা কাচের মতো গুঁড়ো হয়ে যায়। একবার ভাবো, এমন শাস্তি তুমি কখনো দেখেছো? এই ভয়াবহ শাস্তি দেখে বগির সবাই বুঝতে পারে যে এদের বিরুদ্ধে কিছু বলার আসল পরিণাম কি হতে পারে। তবে আজ ঘটে অন্য ঘটনা। ভিক্টর নামের একজন তানিয়া আর অ্যান্ড্রুর হারিয়ে যাওয়া বাচ্চাদের স্কেচ এঁকে তাদের হাতে ধরিয়ে দেয়, যাতে অন্তত ছবিটা দেখে তাদের মন শান্ত হয়। তানিয়া সেই ছবিটা বুকে চেপে ধরে কাঁদতে থাকে, আর অ্যান্ড্রু ভাঙা হাতের যন্ত্রণা নিয়েও ছবিটার দিকে তাকিয়ে থাকে। আর এই একটা দৃশ্য পুরো বগের সবার মাইন্ডসেট বদলে দেয়, কেননা তারা সবাই বুঝতে পারে যে এভাবে আর সারা জীবন চলতে দেওয়া যাবে না। আর এখান থেকেই শুরু হয় এক নতুন যাত্রা। সময় পার হতে থাকে, আর একদিন কার্টিস একটা ভালো জিনিস খেয়াল করে। সে দেখতে পায় একজন গার্ড আরেকজনকে বলছে যে এই বেকার বন্ধুটা ফেলে দে। এই কথাটা শুনে কার্টিসের মাথায় একটা সন্দেহ জাগে। সে এবার ওই সন্দেহটি সাথে সাথে গিলিয়ামের সাথে শেয়ার করে। আসলে কার্টিসের ধারণা যে ওই বন্দুকগুলোতে আসল কোনো বুলেট নেই, কেননা 4 বছর আগে যখন গরিবরা একবার বিদ্রোহ করেছিল তখন গার্ডরা সব বুলেট খরচ করে ফেলেছে, আর এখন তারা জাস্ট ভয় দেখানোর জন্য ওই ফেক গান ব্যবহার করে। এবার এমন লজিকের কথা শুনে গিলিয়াম জানতে চায় যে সে এতটা নিশ্চিত হচ্ছে কিভাবে, কারণ যদি এই লজিক ভুল হয় তাহলে তাদের মৃত্যু অবধারিত। তবে কার্টিস একটু থেমে বলে, ভুল হলে হয়তো মরবো, কিন্তু বেঁচে থাকতে হলে রিস্ক আমাদের নিতেই হবে। এভাবে পরের দিন যখন গার্ডরা তাদের প্রোটিন বার দিতে আসে, ঠিক তখন বগির সবাই যথারীতি মাথা নিচু করে দাঁড়ায়। কিন্তু এবার কার্টিস মাথা নিচু করে না, সে একদম সামনে গিয়ে গার্ডের মুখোমুখি দাঁড়িয়ে পড়ে। এরপর তাদের চোখে চোখ রেখে সে ধীরে ধীরে গার্ডের বন্দুকটা নিজের কপালে ঠেকায়। তারপর গার্ড কিছু বুঝে ওঠার আগে কার্টিস ট্রিগার টান দেয়। ফাইনালি তার কথাই সত্যি হয়। এই সব বন্দুকে কোনো আসল গুলি না থাকার কারণে কোনো ফায়ারিংও হয় না। আর ঠিক এই ঘটনাটাই পুরো বগের ইতিহাস বদলে দেয়। এবার পুরো বগির নিস্তব্ধতা শেষ হতেই সবার বাঁধ ভেঙে যায়। 17 বছরের জমানো রাগ, অপমান আর কষ্ট একসাথে বেরিয়ে আসে। সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে গার্ডদের উপর। কার্টিসের তৈরি করা সেই লোহার হাতিয়ার দিয়ে সে দরজার গ্যাপ আটকে দেয়। আর এভাবে বগির পর বগি পেরিয়ে তারা পৌঁছে যায় ট্রেনের জেলখানায়। এই বিদ্রোহটাই ছিল তাদের মুক্তির শুরু, কিন্তু সামনে যা অপেক্ষা করছে সেটার জন্য কেউই প্রস্তুত ছিল না। এতক্ষণে তারা যে জেলে এসে পৌঁছেছে এটা কোনো সাধারণ কারাগার নয়, কারণ এখানে মানুষকে অজ্ঞান করে লোহার বক্সের মধ্যে ভরে রাখা হতো, আর সেই বক্সগুলো সারি সারি সাজানো আছে দেওয়ালে। দেখলে মনে হয় যেন এটা একটা মানুষের গুদাম ঘর। এভাবেই একটা বক্সকে খুলে তারা মিনসুনকে বের করে নেয়, কিন্তু মিনসুন তখনও সেন্সহীন। এটা দেখে কার্টিস তখন তার নাকের কাছে ক্রোনল নামের একটা বস্তু ধরে। এটা এক ধরনের ড্রাগস, যেটা সকালে মানুষের সেন্স ফিরে আসে, যার ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই মিনসু তার চোখ খুলে ধীরে ধীরে বাইরে তাকায়। তখন কার্টিস সরাসরি জানতে চায় যে তুমি কি নামগুন মিনসুন? মিনসুন উত্তর দিলে কার্টিস তখন তাকে পুরো পরিকল্পনাটার কথা বলে। এছাড়াও সে একটা শর্ত দেয় যে প্রতিটা দরজা খোলার বিনিময়ে তাকে একটা করে ক্রোনোর ড্রাগস দেওয়া হবে।
তবে এই কথার নড়চড় হলে তাকে আবারও বক্সে ফেরত পাঠানো হবে। এই সব কথা শুনে মিনসুন রাজি হয়, তবে সেও একটা শর্ত দেয়। সে জানায় যে তার মেয়ে ওয়ানাকেও তাদের সাথে নিতে হবে। এখন সেই শর্ত অনুসারে আর একটা বক্স থেকে তার মেয়ে ওয়ানাকেও বের করা হয়। আসলে জন্মের পর থেকে ওয়ানা এই ট্রেনে, মানে এই পৃথিবীর আলো এখনো সে কখনো চোখে দেখেনি। পুরো জীবনটা সে কাটিয়েছে এই ধাতব দেওয়ালের ভিতর। এছাড়াও তার রয়েছে এক অদ্ভুত ক্ষমতা, সে যে কোনো বদ্ধ দরজার বাইরে দাঁড়িয়েই বলে দিতে পারে ভেতরে কি আছে। তাই তো মিনসুন প্রথম দরজা খোলার আগে ওয়ানা চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে। তারপর সে জানায় যে এই বগিটা পুরো খালি, তাদের কোনো বিপদ নেই। আর এই কনফার্মেশন পেয়ে মিনসুন দরজা খুলে দেয়। এভাবেই একটার পর একটা বগি পেরোতে পেরোতে তারা এমন একটা বগিতে পৌঁছায় যেটা সব জানলা বন্ধ। কার্টিস তখন একটা জানলার কাছে যায় আর ধীরে ধীরে সেটা খোলে। এরপর ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। 17 বছর পর এই প্রথমবারের মতন সূর্যের আলো এসে পড়ে তার মুখে। আলোটা এতই তীক্ষ্ণ যে কার্টিস সাথে সাথে চোখ ঢেকে ফেলে, কেননা এতগুলো বছর অন্ধকার বগিতে থাকতে থাকতে তার চোখ আলোতে অভ্যস্ততা হারিয়ে ফেলেছে। এরপর বাকিরাও একে একে জানলার কাছে আসে। সবার চোখ একটু অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর তারা দেখতে পায় যে পৃথিবী এখনো বরফে ঢাকা। কিন্তু মনে রেখো, পরের বগিতে এমন একটা সত্য লুকিয়ে আছে যেটা জানলে তোমার রক্ত হিম হয়ে যাবে। আর সেই সত্যটা জানার পরেই বুঝবে যে এই ট্রেন আসলে কতটা গভীর অন্ধকারে চলছে। এর মাঝে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও আরো ধামাকাদার মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য। যাই হোক, এর পরের বগিতে কার্টিস দেখতে পায় যে পল নামের একজন বড় বড় মেশিনের সামনে কাজ করছে। পল একসময় গরিবদের বগিতেই থাকতো, তবে এই ঘরটা থেকে এক অদ্ভুত ধরনের গন্ধ বেরিয়ে আসছে। তখন কার্টিস কাছে গিয়ে দেখতে চায় যে পল আসলে কি বানাচ্ছে। আর এই জিনিসটা দেখে তার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। বিভিন্ন রকমের পোকামাকড়, তেলাপোকা আর কীট পতঙ্গগুলোকে একসাথে করে একটা বিশাল মেশিনে ঢেলে তা পিষে ফেলা হচ্ছে। আর সেই মিশ্রণ প্রেস করে তৈরি করা হচ্ছে তাদের একমাত্র খাবার, প্রোটিন বার। ভাই রে ভাই, এই কথা জানার পর আবার নিজেরই বমি চলে আসছিল। এই সব দেখে তো কার্টিস রাগে কাঁপতে কাঁপতে পলকে ধরে জানতে চায় যে সে কিভাবে জেনে শুনে এইসব জিনিস প্রতিদিন মানুষকে খাওয়ায়। কিন্তু পল তখন শান্ত গলায় জানায় যে তোমরা তো এসব না জেনে এতদিন খেয়েছো, কিন্তু আমি প্রতিদিন জেনে শুনে এগুলো খেতাম। তাই একবার ভাবো কোনটা বেশি কষ্টের। এই কথা শুনে কার্টিসের রাগ একদম ঠান্ডা হয়ে যায়, কেননা সে বুঝতে পারে যে পলের আসলে কোনো উপায় ছিল না। কার্টিস তখন পলকে দিয়ে প্রতিশ্রুতি নেয় যে যাতে এই সত্যটা দলের আর কেউ জানতে না পারে, কারণ এইটা যদি একবার কেউ জানতে পারে তাহলে তারা না খেয়ে মারা পড়বে। ঠিক তখনই মাটিতে পড়ে থাকা একটা ক্যাপসুলের দিকে কার্টিসের নজর যায়। এটা সেই একই ধরনের ক্যাপসুল যেটা তারা প্রতিদিন প্রোটিন বারে পেত। তখন পল তাকে জানায় যে সে প্রতিদিনই মাটিতে এই একই ধরনের ক্যাপসুল কুড়িয়ে পায়, আর সেটা নিয়ে সে বারের ভিতরে লুকিয়ে তাদেরকে মেসেজ দিত। এবার কার্টিস ক্যাপসুলটা খুলতেই দেখতে পায় সেখানে ওয়াটার লেখা। আর এই মেসেজ দেখে সে বুঝে যায় যে তাদের পরের টার্গেট হয়তো পানি সাপ্লাইয়ের বগি, মানে সেটা দখল করতে পারলেই হয়তো পুরো ট্রেনের ক্ষমতার একটা বড় অংশ তাদের সামনে চলে আসবে। ইতিমধ্যে মিনসু সামনের দরজা খুলে যেতে ওয়ানা তার হাত ধরে থামায়। সে চিৎকার করে দিয়ে বলে হচ্ছে, বাবা এই দরজা খুলো না, কারণ এই দরজার পিছনে আছে অনেক লোক। কিন্তু ততক্ষণে মিনসুর হাত দরজার লগে পৌঁছে তা খুলে যায়। আর সামনে যা দেখা যায় সেটা দেখে সবার দম বন্ধ হয়ে ওঠে, কেননা পুরো বগি জুড়ে রয়েছে সারি সারি মাস্ক পরা মানুষ। তাদের হাতে ধারালো কুঠার সহ নানা অস্ত্র। এই লোকগুলো হলো উইলফোর্ডের স্পেশাল ফোর্স। আসলে উইলফোর্ড জানতো যে কার্টিসরা একদিন না একদিন এই পথে আসবে, তাই আগে থেকেই এই ব্যবস্থা। এরপর শুরু হয়ে যায় ভয়ঙ্কর লড়াই। কোনো বন্দুক নেই, শুধু হাতাহাতি আর ধারালো অস্ত্র। কার্টিসের দল আগাচ্ছে, কিন্তু উইলফোর্ডের লোকেরাও ছাড়ছে না। এই ফাইটিং এর এক মুহূর্তে সেখানে এসে হাজির হয় উইলফোর্ডের সহকারী মেসন। মেসন সবাইকে বলে দেয় যে উইলফোর্ড তোমাদের এতদিন ধরে বাঁচিয়েছে, এই ট্রেনে তোমাদের জায়গা দিয়েছে, আর আজ তোমরা তার বিরুদ্ধে বিদ্রোহ করছো। এটা তোমরা অকৃতজ্ঞের মতন কাজ করছো, তাই আজ থেকে তোমাদের কাউকেই বাঁচিয়ে রাখা হবে না। এই কথা শেষ হতে সব গার্ডরা তাদের চোখে নাইট ভিশন চশমা পরে নেয়, কেননা তারা জানে যে সামনে এক বিশাল অন্ধকার ট্যানেল আসছে, আর এই ট্যানেলেই ট্রেন ঢুকতেই পুরো বগি ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে। এরপর তারা আক্রমণ করে বসবে সবার উপর।
সেই প্ল্যান অনুসারে যেই না ট্রেনটা ট্যানেলের মধ্যে দিয়ে ছুটে চলে তখন সব গার্ড এলো পাথারি আঘাত করতে থাকে। কার্টিসের দল কিছুই দেখতে পাচ্ছে না, তারা কেবলই একে অপর মার খেয়ে যাচ্ছে। একজনের গলার শব্দ শুনে আরেকজন বুঝতে পারছে যে কে কোথায় আছে, কিন্তু শত্রুকে যদি না দেখা যায় তাহলে তারা লড়বে কি করে। ঠিক এই মুহূর্তে কার্টিস পুরো শক্তি দিয়ে চিৎকার করে বলে ওঠেছে মশাল জ্বালাতে, আর সাথে সাথেই একটার পর একটা মশাল জ্বলে ওঠে। সেই কমলা আলোয় হঠাৎ সব কিছুই স্পষ্ট হয়ে যায়, আর এই কারণে গার্ডদের চোখে নাইট ভিশনের চশমাও হঠাৎ এক মুহূর্তের জন্য থমকে যায়। এরপর সেই ফাঁকেই কার্টিসের দল শুরু করে পাল্টা আক্রমণ। এবার লড়াইটা হয় সমানে সমান। কার্টিসের দলের জেদ আর রাগের কাছে উইলফোর্ডের স্পেশাল ফোর্সও টিকতে পারে না। একসময় গার্ডরা হার মানতে বাধ্য হয়, কিন্তু এই জয়ের সাথে আসে এক বিশাল ক্ষতি। লড়াইয়ের এক মুহূর্তে এডগার বিপদে পড়ে যায়। কার্টিস তাকে বাঁচাতে ছুটে যায়, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। এডগার সেই বগিতেই মারা যায়। ছোটবেলা থেকে একসাথে টিকে থাকা বন্ধুকে এভাবে হারানোর ব্যথাটা কার্টিস বুকে পাথরের মতো চাপা দিয়ে রাখে, কেননা এখন আর কাদার সময় নেই, তাদের এখনো অনেক পথ পাড়ি দেওয়া বাকি। এরপর সবাই মিলে মসনকে ঘিরে ফেলে তাকে বন্দি করে। তানিয়া আর অ্যান্ড্রু পাগলের মতন মসনের কাছে তার বাচ্চাদের কথা জানতে চায়। তখন মেসন বলে যে সে কিছুই জানে না, তাকে ছেড়ে দাও। কিন্তু সেখানে কার্টিস একটা সত্য দেয় যে তাকে সোজা উইলফোর্ডের কাছে নিয়ে যেতে হবে, তাহলেই তারা তাকে ছেড়ে দেবে। এবার নিজের জীবন বাঁচাতে মেসনের হাতে আর কোনো উপায় ছিল না, তাই সে তখন রাজি হয়ে যায়। এদিকে মেসন তাদেরকে নিয়ে আগাতে থাকে, আর একটার পর একটা বগি পেরোতে গিয়ে কার্টিসের দল দেখতে পায় অদ্ভুত কিছু। তারা দেখে যে দুটো সম্পূর্ণ আলাদা পৃথিবী কিভাবে পাশাপাশি এতদিন ছিল। একটা বগিতে আস্ত একটা বাগান, সবুজ গাছপালা, রঙিন ফুল, এমনকি ছোট্ট একটা পুকুরও আছে যেখানে মাছ সাঁতার কাটছে। এই গরিব বগির মানুষগুলো জীবনে গাছ দেখেনি, ফুলের গন্ধও পায়নি, আর এখন সামনে এইটা দেখে তারা থমকে যায়। কেউ কেউ তো হাত বাড়িয়ে একটা পাতা ছুঁয়ে দেখে, যেন তাদের বিশ্বাসই হচ্ছে না যে এটা আসল। আর একটা বগিতে গিয়ে দেখা যায় 5 স্টার রেস্তোরাঁ, টেবিলে দেওয়া আছে নামি দামি খাবার, স্টেক, লবস্টার, তাজা ফলমূল, সবকিছু। 17 বছর পর প্রথমবার ভালো খাবার দেখে মানুষগুলো আর নিজেদের ধরে রাখতে পারে না, তাই সরাসরি তারা খাবারের উপরে এবার ঝাঁপিয়ে পড়ে। মেসনের লোভ সামলাতে না পেরে একটা চেয়ারে বসে পড়ে, তবে কার্টিস তার হাতটা থামিয়ে দেয়। তারপর পকেট থেকে সেই কালো প্রোটিন বারটা বের করে তার হাতে ধরিয়ে দেয়, আর বলে এবার এটা খাও, কেননা এতগুলো বছর ধরেই তোমরা আমাদের এটা খাইয়েছো। এটা দেখে মেসন ঘৃণায় মুখ বিকৃত করে, কিন্তু কার্টিসের চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারে যে এখানে না বলার কোনো সুযোগ নেই। তাই প্রথমবারের মতন সেই পোকামাকড়ওয়ালা প্রোটিন বার সে গিলে নিতে বাধ্য হয়। এরপর সামনের বগিতে দেখা যায় সুন্দর একটা স্কুল। এই স্কুলটা শুধু ধনী বাচ্চাদের জন্য। অ্যালিসন নামের একজন শিক্ষিকা তখন ক্লাস নিচ্ছিল। এই সময় তানিয়া আর অ্যান্ড্রু তাদের বাচ্চাদের খোঁজার জন্য ব্যাকুল হয়ে সবার কাছে জিজ্ঞেস করতে থাকে। তবে ঠিক তখনই একজন লোক ট্রলি ভর্তি ডিম নিয়ে আসে বাচ্চাদের জন্য। কার্টিসকেও একটা ডিম দেওয়া হয়, তবে হাতে নিতেই সে অনুভব করে যে এর ভিতরে কিছু একটা আছে। এবার সে দেখতে পায় এর ভিতরে ঠিক সেই ক্যাপসুলটি, আর এই ক্যাপসুলে লেখা আছে ব্লাড। তবে এবার কার্টিস কিছু বুঝে ওঠার আগেই উইলফোর্ডের লোকেরা পর্দার আড়াল থেকে আসল বন্দুক বের করে এলোপাথারি গুলি করা শুরু করে। মুহূর্তেই পুরো বগিতে হুলস্থুল পড়ে যায়। মানুষ মেঝেতে শুয়ে পড়েছে, কেউ আড়ালে যাওয়ার চেষ্টা করছে। অ্যান্ড্রু তখন তার ছেলে অ্যান্ডিকে খোঁজার জন্য পাগল হয়ে গেছে, আর ঠিক সেই মুহূর্তে একটা গুলি এসে লাগে তার বুকে। অ্যান্ড্রু মেঝেতে পড়ে যায় তার ছেলেকে খুঁজে পাওয়ার আগেই। এদিকে কার্টিস আর তার দল রাগে অন্ধ হয়ে উইলফোর্ডের লোকগুলোকে একে একে শেষ করে দেয়। তারপর ওই ক্লাসরুমের টিভিতে ভেসে ওঠে একটা ভিডিও। উইলফোর্ডের লোকেরা গিলিয়ামকে নির্মমভাবে হত্যা করেছে। এই দৃশ্য দেখে কার্টিস আর নিজেকে সামলে রাখতে পারে না, আর সেই মুহূর্তেই তাদের হাতে বন্দী হওয়া মেসনকে সে শেষ করে দেয়। তবে এরপর থেকে পথ আরো কঠিন হয়ে যায়।
উইলফোর্ডের লোকেরা বারবার হামলা করতে থাকে আর প্রত্যেকটা হামলায় কার্টিসের দলের লোকজন একজন একজন করে মরতে থাকে। তানিয়াও এক হামলায় মারাত্মক আহত হয় আর তার পেটে গুলি লাগে, যার ফলে সে বুঝতে পারে যে এবার আর উঠে দাঁড়ানো সম্ভব হবে না। তানিয়া মেঝেতে শুয়ে কার্টিসের হাত টেনে ধরে। দুর্বল গলায় সে বলে যে আমাকে কথা দাও, যেভাবে হোক আমার ছেলেকে তুমি বাঁচাবে। কার্টিস তানিয়ার হাত শক্ত করে ধরে আর সে তাকে কথা দেয়। ঠিক এরপরেই তানিয়া চোখ বন্ধ করে পৃথিবী থেকে বিদায় নেয়। এই ঘটনার পর এখন কেবল রয়েছে কার্টিস, মিনসু আর ওয়ানা। এই তিনজন মিলে এগিয়ে যায় ইঞ্জিনের রুমের দিকে। শেষমেশ তারা পৌঁছে যায় সেই দরজার সামনে। কার্টিস যখন ওই দরজা ভাঙতেই যাচ্ছিল ঠিক তখনই মিনসু তাকে এসে থামিয়ে দেয়। এরপর কার্টিস মিনসুকে সেই ভয়ঙ্কর ইতিহাস খুলে বলে যেটা সে আগে কাউকেই বলেনি। এবার সে বলতে থাকে ঠিক 17 বছর আগে যখন এই ট্রেনে তাদের তোলা হয়েছিল তখন প্রথম 1 মাস তাদের কোনো খাবারই দেওয়া হয়নি। হাজার হাজার মানুষ একটা ছোট্ট বগিতে গাদাগাদি করে খিদের জ্বালায় ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছিল। প্রথম সপ্তাহে মানুষ পানি খেয়ে টিকেছিল, দ্বিতীয় সপ্তাহেও তাদের পানি কমে আসে, আর তৃতীয় সপ্তাহে মানুষ মরতে শুরু করে। বাঁচার কোনো উপায় না দেখে তারা নিজেদের দলের দুর্বল মানুষগুলোকে মেরে খেতে শুরু করে। প্রথমে বৃদ্ধরা, তারপর অসুস্থরা, আর এরপর তারা বাচ্চাদের খেতে শুরু করে। কার্টিস্ট কথাগুলো বলতে বলতে মাথা নিচু করে নেয়, কারণ এই স্মৃতিগুলো বলতে গেলে এখন তার বুকটা ভেঙে যাচ্ছে। ঠিক সেই সময় গিলিয়াম এসে দাঁড়িয়েছিল সবার সামনে। সে কোনো কথা না বলে নিজের একটা হাত ছুরি দিয়ে কেটে ফেলে, তারপর সেটা সবার সামনে সে তুলে দেয়। সে বলে যে অন্তত এইটা খেয়ে বাচ্চাগুলো যেন বেঁচে থাকে। আর সেদিন গিলিয়ামের এই ত্যাগের কারণে অনেকগুলো বাচ্চা বেঁচে যায়। ঠিক সেই বাচ্চাগুলোর মধ্যেই একজন ছিল এডগার। এই করুণ কাহিনী শুনে কার্টিসের চোখ ভিজে আসে, কেননা আজকে সে এডগারকে হারিয়েছে। কার্টিস তাই বলে সে এর জন্য উইলফোর্ডকে শেষ করতে চায়, তাই যেন তার দরজা খুলে দেওয়া হয়। তবে মিনসু তখন এমন একটা কথা বলে যেটা কার্টিস মোটেও আশা করেনি। মিনসু জানায় যে সে অনেকদিন ধরে ট্রেনের বাইরের তাপমাত্রার ডাটা লক্ষ্য করছে। সে এখন দেখতে পাচ্ছে যে তাপমাত্রা আস্তে আস্তে অনেক বেড়েছে, পাহাড়ের গায়ে বরফ গলতে শুরু করেছে। মানে মানুষ চাইলে হয়তো এখন বাইরেও বাঁচতে পারবে। আর তারপর মিনসুন তার জামার ভিতর থেকে একদলা ক্রোনাল বের করে। সে জানায় যে এগুলো সে ড্রাগস হিসেবে নয়, বরং এগুলো দিয়ে সে একটা বিস্ফোরক বানিয়ে পুরো ট্রেনের সামনের বগি উড়িয়ে দেবে। আর এটা করতে পারলেই এই ট্রেন থেমে যাবে চিরতরে। তবে প্রশ্ন হচ্ছে কার্টিস কি উইলফোর্ডকে মেরে ফেলবে নাকি ট্রেন থামাবে? আর যদি ট্রেন থামেও বাইরে আসলে কি এখনো মানুষ বাঁচতে পারবে? এই প্রশ্নের উত্তর পরের কয়েক মিনিটে আসছে। আর এতক্ষণ ধরে যেহেতু মুভিটা দেখছো তাই নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, ফলে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। যাই হোক, এবার ঠিক সেই মুহূর্তে ওই মহিলাটা এসে হাজির হয় যে তাদের বাচ্চাগুলোকে তুলে নিয়ে গিয়েছিল। সে কোনো কথা না বলেই সরাসরি মিনসুনকে গুলি করে দেয়, আর গুলি খেয়ে মিনসু মেঝেতে লুটিয়ে পড়ে। তারপর কার্টিসের দিকে তাকিয়ে শান্ত গলায় সে জানায় যে উইলফোর্ড তোমার জন্য অপেক্ষা করছে। এই ঘটনার পর কার্টিস চলে যায় ইঞ্জিন রুমে। এই ঘরটা আশ্চর্য রকমের শান্ত। এখানে দেখা যায় উইলফোর্ড একটা চেয়ারে বসে আছে। লোকটা বয়স্ক চেহারার। সে কার্টিস্টকে দেখেই প্রথমে এমন ভাবে আসে যেন সে কোনো পুরাতন বন্ধুকে দেখছে। এরপর উইলফোর্ড বলে যে তুমি প্রথম মানুষ যে এই ঘর পর্যন্ত পৌঁছাতে পেরেছো। এটা কোনো সাধারণ কথা না, কিন্তু একটা কথা জেনে রেখো, এতক্ষণ যা কিছু ঘটেছে সে সব আমাদের প্ল্যান মোতাবেক হয়েছে। এই কথাটা শুনে কার্টিস্ট অবাক হয়ে জানতে চায় যে আমাদের মানে কি। উইলফোর্ড তখন শান্ত গলায় বলে আমার এবং গিলিয়ামের। একবার চিন্তা করো, গিলিয়াম হলো সেই মানুষটা যে নিজের হাত কেটে দিয়েছিল। এছাড়াও সে ছিল এই বিদ্রোহের আসল শক্তি, কিন্তু আসলে গিলিয়াম ছিল উইলফোর্ডের সাথেই। এই সব কিছু করা হয়েছে মূলত ট্রেনের মানুষের সংখ্যা নিয়ন্ত্রণ করার জন্য, কেননা এই ট্রেনে খাবার ছিল সীমিত। তাই পরিকল্পনা মতন গরিবদের বিদ্রোহ করতে দেওয়া হতো। এর ফলে এক এক সময় তাদের হত্যা করে এই ট্রেনের জনসংখ্যা নিয়ন্ত্রণ করা হতো। তার মানে এটা ছিল একটা নিষ্ঠুর কিন্তু হিসেব করা সিস্টেম। তবে কার্টিস্ট এবার সে মশাল জ্বালিয়ে এদের প্ল্যান ভেস্তে দেয়। আর এছাড়া উল্টো উইলফোর্ডের বেশিরভাগ গার্ডও মারা যায়। তাই শাস্তি হিসেবে গিলিয়ামকে সে মেরে ফেলেছে।
এই সব জানার পর উইলফোর্ড কার্টিসকে একটা অফার দেয়। সে বলে যে তার বয়স হয়ে গেছে, তাই কার্টিসটা এখন এই ট্রেনের দায়িত্ব নিক। কার্টিসই এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করুক। এই কথা শুনে কার্টিস এক মুহূর্তের জন্য থমকে যায়, কেননা এই অফারটা সে মোটেও আশা করেনি। এদিকে ওয়ানা বিস্ফোরণ ঘটানোর জন্য ইঞ্জিন রুমের মেঝেতে একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছে। ওয়ানাকে থামাতে উইলফোর্ডের লোকেরা তখন এগিয়ে আসে, তবে ওয়ানা তাদেরকে থোড়াই কেয়ার করে। সে পুরো শক্তি দিয়ে মেঝের একটা উপরের অংশ তুলে নেয়, আর সেটা উপরে তুলতেই ঘরের সবাই শকড হয়ে পড়ে, কারণ এর নিচ থেকে বেরিয়ে আসে একটা ছোট্ট হাত। একটা বাচ্চা ছেলে এই ইঞ্জিন রুমে বসে কাজ করছে, তবে এই ছেলেটার চোখে কোনো ভয় কিংবা আতঙ্ক নেই, কারণ এটাই তাদের রোজকার কাজ। আর এই বাচ্চাটা কেউই নয়, বরং সে ছিল তানিয়ার ছেলে টিম। টিমকে দেখে কার্টিসের মাথায় এবার সব হিসাব মিলে যায়। সে এখন বুঝতে পারে কেন বাচ্চাগুলোর মাপজোক করা হয়েছিল। আসলে তাদের এই সরু জায়গায় ঢোকানোর জন্য এই ছোট বাচ্চাদের ব্যবহার করা হয়। তখন উইলফোর্ড নির্লজ্জের মতন ব্যাখ্যা করে যে ইঞ্জিনের কিছু অংশ আছে যেগুলো এতটাই সরু যে কোনো বড় মানুষের পক্ষে সেখানে ঢোকা সম্ভব না, তাই সেই অংশগুলোতে কোনো সমস্যা হলে পিছনের বগি থেকে বাচ্চাদের ধরে আনা হয় আর তাদেরকে দিয়ে সেই কাজ করানো হয়। উইলফোর্ড কথাটা এমন ভাবে বলে যেন সে বাজার থেকে সবজি কিনে আনার হিসেব দিচ্ছে, তার মধ্যে কোনো অনুশোচনা বা লজ্জাও নেই। এই কথাগুলো শুনে কার্টিসের মুখ থেকে আর কোনো কথা বের হয় না। সে শুধু মেঝেতে নেমে টিমের দিকে হাত বাড়িয়ে দেয়। তবে টিমকে বের করে আনা মোটেও সহজ নয়, কারণ জায়গাটা এতটাই সরু যে কার্টিসের পুরো হাতটাই ঢোকে না। তারপরেও সে চেষ্টা করতে থাকে আর তাকে বের করে আনতে যায়। তবে ঠিক সেই সময় ইঞ্জিনের একটা ধারালো যন্ত্রাংশ তার হাতে ঢুকে যায়, আর এই অংশের আঘাতে তার হাত কাটা পড়ে, ঠিক সেভাবেই যেভাবে গিলিয়ামের হাত কাটা পড়েছিল। কিন্তু এত কিছুর পরেও কার্টিস থেমে থাকে না। সে ফাইনালি টিমকে উপরে তুলে নিয়ে আসে, আর এই দৃশ্যটাই উইলফোর্ডের প্রতি কার্টিসের শেষ মুহূর্তের দ্বিধাটাকেও চিরতরে মুছে দেয়। ঠিক সেই ফাঁকে ওয়ানা সুযোগ পেয়ে ক্রোনালগুলোকে একসাথে রেখে আগুন ধরিয়ে দেয়। কার্টিস টিমকে আঁকড়ে ধরে দূরে সরে, আর এক বিশাল বিস্ফোরণে ইঞ্জিন রুমটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, যার ফলে মুহূর্তেই ট্রেনটা অকেজো হয়ে পড়ে এই 17 বছর পর ক্র্যাশ করে থামে। ফাইনালি এই বিস্ফোরণে উইলফোর্ড শেষ হয়ে যায়। কিন্তু এখানে আমরা দেখতে পারি কার্টিস আর মিনসুও এই বিস্ফোরণে মারা গেছে, তবে টিমকে বাঁচানো যায়, কেননা কার্টিস তানিয়াকে কথা দিয়েছিল যে সে নিজের জীবন রেখে হলেও টিমকে বাঁচাবে। এরপর আমরা দেখতে পাই ধ্বংসস্তূপের মাঝ থেকে ওয়ানা আর টিম বেরিয়ে আসে। ওয়ানা টিমের হাত ধরে ধীরে ধীরে ট্রেনের বাইরের দরজার দিকে এগিয়ে যায়। সে দরজাটা খোলে, আর এবারই তারা প্রথমবারের মতন ট্রেনের বাইরে পা রাখে। বাইরে পা রাখতেই ঠান্ডা হাওয়া এসে লাগে তাদের মুখে, আর পায়ের নিচে নরম বরফ দেখে টিম একটু ভয় পেয়ে যায়, কারণ সে জীবনে এই প্রথমবার ট্রেনের বাইরে এসেছে। এই পুরো বিশাল পৃথিবীটা তার কাছে একদমই অচেনা। ওয়ানা তার হাত শক্ত করে ধরে রাখে। এরপর দুজন চারিদিকে তাকায়। সাদা পাহাড়, সাদা সমতল, আর দূরে বরফের মধ্যে কালো পাথরের চূড়া। তবে হঠাৎই তারা দেখতে পায় দূরে একটা সাদা ভাল্লুককে। ঠিক এই দৃশ্যটা দেখে ওয়ানা বুঝতে পারে যে না, পৃথিবী এখন আবারও স্বাভাবিক হতে চলেছে, আর এই পৃথিবীতে মানুষও বেঁচে থাকতে পারবে। ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভি স্নো পিয়ার্সার এখানেই শেষ হয়।